বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে বেশ টুইস্ট এবং পাল্টা টুইস্ট ঘটছে। আইসিটির চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতার দায়িত্ব থেকে সরে গেলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তিনি নিজেই বলছেন, সরকারের পক্ষ থেকে তার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সায় দেননি। যদিও চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবি, ক্যাডম্যান ইস্তফা দেননি, তার চুক্তির মেয়াদ ফুরিয়েছে। কিন্তু চিফ প্রসিকিউটরের এমন দাবির একদিনের মধ্যেই অন্ততপক্ষে দুটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, ক্যাডম্যানকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে ক্যাডম্যান সে প্রস্তাবে না জানিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো, ক্যাডম্যান যেখানে বলছেন তাকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া সত্ত্বেও তিনি না করে দিয়েছেন, তাহলে বহু বছর ধরে ক্যাডম্যানের সাথে সুসম্পর্ক থাকা তাজুল ইসলাম কেন ঠিক বিপরীত তথ্য দিচ্ছেন? সংশ্লিষ্টরা বলছেন, আইসিটির দেওয়া প্রথম মামলার রায়ের পর মামলার বিচার প্রক্রিয়া নিয়ে দেশ ও দেশের বাইরে যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তাতে নিজ থেকে সরে যাওয়াকেই শ্রেয় মনে করছেন ব্রিটিশ এই আইনজীবী। এর চেয়ে বড় টুইস্ট হলো, বহুদিন ধরে যুদ্ধাপরাধের মামলাগুলোতে জামাতের নেতাদের পক্ষে এবং তাজুল ইসলামের সাথে কাজ করা আর এক আইনজীবী স্টিফেন কেসি আইসিটিতে আসামি পক্ষের হয়ে মানে তাজুল ইসলামের বিরোধী পক্ষে লড়ার জন্য বাংলাদেশে আসতে চান। অনুমতি চেয়ে তিনি বাংলাদেশের বার কাউন্সিলের কাছে আবেদন করেছেন। যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবাদান মিলোসেভিচের আইনজীবী এই স্টিফেন কেসি আর বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টবি ক্যাডম্যান, যিনি আইসিটি থেকে পদত্যাগ করেছেন, তারা একসাথে 2011 সাল থেকে জামাত নেতাদের পক্ষে মামলা পরিচালনায় তাজুল ইসলামদের সহায়তা করেছিলেন। হঠাৎ এমন টুইস্ট নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যেটি নিয়ে বাড়ছে কৌতূহল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 1971 সালে যুদ্ধাপরাধের দায়ে জামাত ইসলামের নেতাদের বিচার কাজ শুরু করা হয়েছিল। তখন জামাত ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন আইসিটির বর্তমান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 2011 সালের 17 জুলাই বিডি নিউজ 24 একটি খবর প্রকাশিত হয়েছিল। সে খবরে দেখা যাচ্ছে, বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করেছেন মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামাত নেতারা। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, যিনি এখন সরকার পক্ষের চিফ প্রসিকিউটর, তার নেতৃত্বে তখন জামাত নেতাদের আইনজীবীরা বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বরাবর এই আবেদন করেছিলেন। তখন তাজুল ইসলাম বার কাউন্সিলে যে আবেদন করেছিলেন, সেখানে উল্লেখ করা হয়েছিল, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীরা ট্রাইব্যুনালে অভিযুক্ত জামাত নেতাদের পক্ষে মামলা পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেছেন। তাজুল ইসলামের তখনকার সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবাদান মিলোসেভিচের আইনজীবী স্টিফেন কেসি, সিয়েরা লিওনের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ডিফেন্স আইনজীবী জন ক্যামেক, বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর টবি ক্যাডম্যান জামাত নেতাদের পক্ষে মামলা পরিচালনায় সম্মতি দিয়েছেন। কিন্তু এখন খবর হলো, স্টিফেন কেসি এবং টবি ক্যাডম্যান দুজনই তাজুল ইসলাম থেকে সরে গিয়েছেন। একজন দিয়েছেন তার অ্যাডভাইজারের পদ থেকে ইস্তফা, আর একজন আবেদন করেছেন তার বিরুদ্ধে লড়ার জন্য। দর্শক, ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান লন্ডনের গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে আসেন ক্যাডম্যান। 2024 সালের 19 নভেম্বর তাকে আইসিটির চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2025 সালের 19 নভেম্বর তার মেয়াদ শেষ হয়। কিন্তু ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম পোস্ট দিয়ে জানান, টবি ক্যাডম্যান চিফ প্রসিকিউটরের অ্যাডভাইজারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। সোমবার বিকেলে বার্গম্যান তার ফেসবুক পাতায় লেখেন, ব্রেকিং, যুক্তরাজ্যের ব্যারিস্টার ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজারের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে কোনো কারণ এখনো বলা হয়নি। দর্শক, গত বছরের 17 নভেম্বর ট্রাইব্যুনালের এক রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই রায়ে
দ্বিতীয় অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেন একই আদালত। আমৃত্যু কারাদণ্ডের সেই সাজা অপর্যাপ্ত মনে করে গত 15 ডিসেম্বর আপিল দায়ের করে সরকার পক্ষ। অবশ্য এর আগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছিল, তখনও টবি ক্যাডম্যান ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শদাতা। সেই ক্যাডম্যান আচমকা দায়িত্ব ছাড়াই প্রশ্ন উঠতে শুরু করে বাংলাদেশে। আদালত প্রায় অনেকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সংশ্লিষ্টরা বলছেন এর পেছনে দুটি কারণ আছে। একটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে তার সরে যাওয়ার খবরটি প্রকাশ হলো ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় ঘোষণার জন্য নির্ধারিত তারিখের আগের দিন। আজ মঙ্গলবার ওই রায় দেওয়ার তারিখ নির্ধারিত থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী 26 জানুয়ারি ঠিক করেছে। আবার এমন এক সময় ক্যাডম্যানের পদত্যাগের খবর এলো যখন জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে প্রসিকিউশনের করা আপিলটি সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। টবি ক্যাডম্যানের পদত্যাগের খবরটি আরও বেশি চাঞ্চল্য তৈরি করার কারণ তার সরে যাওয়া নিয়ে ভিন্ন দাবি করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ক্যাডম্যানের চুক্তির মেয়াদ শেষ হয়েছে এবং আইন মন্ত্রণালয় তার সাথে নতুন করে কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়েছে। তাজুল ইসলাম বলেন, টবি ক্যাডম্যানকে 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার প্রথমে এর মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা করছিল। টবি নিজেও সরকারকে অ্যাপ্রোচ করেছিলেন, তিনি এক্সটেনশন বা মেয়াদ বৃদ্ধি চান, কিন্তু ফাইনালি আইন মন্ত্রণালয় চিন্তা করে বলে দিল যে যেহেতু তাদের মেয়াদ মাত্র কয়েকদিন আছে, এ মুহূর্তে আর নতুন করে কোনো এগ্রিমেন্ট বা চুক্তিতে যাবে না। দর্শক খেয়াল করে দেখুন, আইসিটির চিফ প্রসিকিউটর বলছেন টবি ক্যাডম্যান সরকারকে মেয়াদ বাড়ানোর জন্য অ্যাপ্রোচ করেছিলেন এবং সরকার প্রথম দিকে তা বাড়াতেও চেয়েছেন। অথচ ডেভিড বার্গম্যান আরেকটি পোস্ট দিয়ে জানিয়েছেন টবি ক্যাডম্যান তার মন্তব্য দিয়েছেন। এই পোস্টে ক্যাডম্যানের বরাত দিয়ে বার্গম্যান লেখেন, ক্যাডম্যানের চুক্তি নভেম্বরে শেষ হয়েছে এবং তাকে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার সরে যাওয়ার কারণ বলার সমীচীন হবে না বলে তিনি জানিয়েছেন। 19 জানুয়ারি দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে ক্যাডম্যানের সাথে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেছেন তিনি ডেভিড বার্গম্যানকে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ক্যাডম্যান বলেন, এর আগে আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটরকে জানানোর পর প্রধান উপদেষ্টাকেও বিষয়টি তিনি জানিয়েছেন। তার নিয়োগ ছিল 12 মাসের জন্য, যা নভেম্বর মাসে শেষ হয়। এরপর তাকে 6 মাসের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই নবায়ন গ্রহণ না করার সিদ্ধান্ত নেন এবং পদত্যাগ করার বিষয়ে আইন মন্ত্রণালয়কে অবহিত করেন। তবে চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক পদে না থাকার কারণ প্রথম আলোকে জানাননি টবি ক্যাডম্যান। দর্শক, দেখা যাচ্ছে চিফ প্রসিকিউটর যে দাবি করছেন, ক্যাডম্যান তা উড়িয়ে বলছেন সরকার তার মেয়াদ বাড়াতে চেয়েছিল, কিন্তু তাতে তিনি সায় দেননি। কৌতূহলের বিষয় হলো, কেন ক্যাডম্যান এমন সিদ্ধান্ত নিলেন আর চিফ প্রসিকিউটর কেন এ বিষয়ে ভিন্ন দাবি করছেন? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের 17 নভেম্বর ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে যে রায় দেন তার বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনা দেখা দেয়। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, 2 জনের অনুপস্থিতি বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। সংস্থাটি শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফেরত পাঠানো না হয় সে পরামর্শ দেয় ভারতকে। সংস্থাটি আরও বলেছে, প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2 জনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক এই সমালোচনার পর টবি ক্যাডম্যান আইসিটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দর্শক, টবি ক্যাডম্যান আইসিটি থেকে সরে গেলেও আইসিটিতে এবার আসামি পক্ষের আইনজীবী হিসেবে লড়ার জন্য আসছেন ক্যাডম্যানেরই সহযোগী স্টিফেন কেকেসি।
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় লড়তে সম্মতি জানিয়েছেন ব্রিটিশ আইনজীবী স্টিফেন কেস। গত 18 জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো এক চিঠিতে তিনি বিষয়টি জানান। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, জিয়াউল হাসানের আইনজীবী নাজনীন নাহার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন। চিঠিতে স্টিফেন কেসি বলেন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জিয়াউল হাসানের আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনা করতে সম্মত হয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 ধারা 10(8) অনুযায়ী প্রযোজ্য। ট্রাইব্যুনালের অনুমোদন সাপেক্ষে এবং পক্ষগুলোর মধ্যে শর্তাবলী নির্ধারিত হওয়ার পর আসামি পক্ষে মামলায় লড়তে সম্মত হয়েছি। এখন জিয়াউল হাসানের পক্ষে মামলা লড়ার জন্য স্টিফেন কেসি যে চিঠি দিয়েছেন, সে চিঠিতে তিনি লিখেছেন 2010 থেকে 2013 সাল পর্যন্ত 71 মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন আসামির আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে যুক্ত ছিলেন। সে কারণে ট্রাইব্যুনালের আইন ও বিধিবিধান সম্পর্কে তিনি জানেন। মানে ওই সময়ে যিনি তাজুল ইসলামের সহযোগী হিসেবে কাজ করেছেন, অনুমতি মিললে কিছুদিনের মধ্যে তাজুল ইসলামের বিরোধী পক্ষ হয়ে লড়তে শুরু করবেন। দর্শক, দেখা যাচ্ছে এক সময় জামাত ইসলামের আইনজীবী, বিশেষ করে বর্তমান চিফ প্রসিকিউটরের সাথে যেসব বিদেশি আইনজীবীর ভালো সম্পর্ক ছিল, তারা এখন হয় তার থেকে সরে যাচ্ছেন অথবা বর্তমান বিরোধী শিবিরে যোগ দিচ্ছেন। বিষয়টি আদালত পাড়ায় বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। অবশ্য আইনজীবীরা বলছেন, এখনো আইসিটিতে পেন্ডিং আছে এমন অনেক যুদ্ধাপরাধ মামলার আইনজীবী ছিলেন চিফ প্রসিকিউটর সহ বর্তমান প্রসিকিউশন বিভাগের অনেকেই। বিষয়টিকে বড় ধরনের স্বার্থের সংঘাত হিসেবে দেখে অনেকে এর সমালোচনা করেছেন। অন্তর্বর্তী সরকার অবশ্য তাতে কর্ণপাত করেননি। আইনজীবীরা বলছেন, স্টিফেন কেসিকে বার কাউন্সিল অনুমতি দিবে কিনা সেটি এখন দেখার বিষয়। রাজনৈতিক প্রভাবে যদি অনুমতি দেওয়া না হয়, তাহলে বিষয়টি নিয়ে অতীতের সরকার মতোই বড় ধরনের সমালোচনার মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার, যেটি বর্তমান বিচার প্রক্রিয়াকে আরো প্রশ্নবিদ্ধ করবে, এমনটাই মনে করেন আইনজীবীরা। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।